পৃষ্ঠা ৩১৬। প্রশ্ন ২৯। বেসিনের সন্ধির সঙ্গে যুক্ত ছিল। উত্তর: বিবৃতি এ মারাঠা, টি ট্রু। বিবৃতি বি মহীশূর, এফ ফলস। বিবৃতি সি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, টি ট্রু। বিবৃতি ডি শিখ, এফ ফলস। প্রশ্ন ৩০। সাম্রাজ্য বিস্তার নীতির পদ্ধতি ছিল। বিবৃতি এ যুদ্ধ জয় দ্বারা রাজ্য বিস্তার, টি ট্রু। বিবৃতি বি কুশাসনের অজুহাতে রাজ্য বিস্তার, টি ট্রু। বিবৃতি সি অধীনতামূলক মিত্রতা নীতির সাহায্যে রাজ্য জয়, টি ট্রু। বিবৃতি ডি সত্যবিলোপ নীতির মাধ্যমে, এফ ফলস। প্রশ্ন ৩১। লর্ড ডালহাউসির রাজত্বকালে কোন কোন দেশ ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়? বিবৃতি এ বেনারস, এফ ফলস। বিবৃতি বি হায়দ্রাবাদ, এফ ফলস। বিবৃতি সি সাতারা, সম্বলপুর, ঝাঁসি। বিবৃতি সি সাতারা, সম্বলপুর, ঝাঁসি, টি ট্রু। বিবৃতি ডি অযোধ্যা, টি ট্রু। ৩২। ভারতীয় সিভিল সার্ভিসের সঙ্গে যুক্ত কলেজগুলি হল: বিবৃতি এ ফোর্ট উইলিয়াম কলেজ, টি ট্রু। বিবৃতি বি প্রেসিডেন্সি কলেজ, এফ ফলস। বিবৃতি সি সংস্কৃত কলেজ, এফ ফলস। বিবৃতি ডি হেইলবেরি কলেজ, টি ট্রু। প্রশ্ন ৩৩। ভারতীয় প্রশাসনে যুক্ত প্রাথমিক পর্বে নিযুক্ত গভর্নররা হলেন: বিবৃতি এ ওয়ারেন হেস্টিংস, টি ট্রু। বিবৃতি বি লর্ড কর্নওয়ালিস, টি ট্রু। বিবৃতি সি লর্ড হার্ডিঞ্জ, এফ ফলস। বিবৃতি ডি লর্ড ডালহাউসি, এফ ফলস। পৃষ্ঠা ৩১৭। প্রশ্ন ৩৪। নানকিং সন্ধির উল্লেখযোগ্য শর্ত হল: বিবৃতি এ চীন ইংল্যান্ডের কাছ থেকে ক্ষতিপূরণ লাভ করে, এফ ফলস। বিবৃতি বি ইংল্যান্ডের জনপ্রিয় আফিম ব্যবসা বন্ধ হয়, এফ ফলস। বিবৃতি সি ক্যান্টন সহ ৫টি বন্দর ইংল্যান্ডের কাছে উন্মুক্ত করা হয়, টি ট্রু। বিবৃতি ডি হংকং বন্দরটি ইংরেজের দখলে আসে, টি ট্রু। ৩৫। প্রথম আফিম যুদ্ধের ফলাফল হল: বিবৃতি এ যুদ্ধে চীন পরাজিত হয়, টি ট্রু। বিবৃতি বি এই যুদ্ধের পর ইংল্যান্ড চীন দখল করে, এফ ফলস। বিবৃতি সি নানকিং সন্ধি দ্বারা যুদ্ধের পরিসমাপ্তি হয়, টি ট্রু। বিবৃতি ডি চীনের প্রশাসনিক সংস্কার ঘটে, এফ ফলস। কেস বেসড কোয়েশ্চেন্স। প্রশ্ন ১। মুঘল সম্রাট অরঙ্গজেবের মৃত্যুর পর ধীরে ধীরে মুঘল সাম্রাজ্যের শক্তি ক্ষয় শুরু হয়। এর ফলে ভারত জুড়ে বিভিন্ন আঞ্চলিক শক্তির উত্থান ঘটতে শুরু করে। বাংলা, হায়দ্রাবাদ, অযোধ্যা, মহীশূর, মহারাষ্ট্র সহ নানা অঞ্চলে একাধিক আঞ্চলিক শক্তি আত্মপ্রকাশ করে। মুঘল সম্রাট অরঙ্গজেব মুর্শিদ কুলি খাঁকে বাংলার দেওয়ান পদে নিয়োগ করেন। হায়দ্রাবাদে তুরানি গোষ্ঠীর নেতা নিজামুল মুলক বা চিনকিলিচ খাঁ মুঘল সম্রাট মোহাম্মদ শাহ এর উজির বা প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হন। অযোধ্যায় সাদাত খাঁ সুবাদার পদে নিযুক্ত হন। মহীশূরের শাসক নঞ্জরাজের ফৌজদার হয়েছিলেন হায়দার আলী। এরা সকলেই নিজেদের শক্তি বৃদ্ধি করে স্বাধীন রাজ্য গড়ে তোলেন। মুঘল সম্রাট অরঙ্গজেবের আমলে বাংলার দেওয়ান পদে কাকে নিয়োগ করা হয়? উত্তর: মুর্শিদ কুলি খাঁ। প্রশ্ন ২। ১৭ শতকের মাঝামাঝি সময় থেকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য বাংলার বিভিন্ন অঞ্চলে প্রসারিত হয়। কোম্পানি বাণিজ্যে কিছু সুযোগ সুবিধা লাভের আশায় দিল্লির মুঘল সম্রাট ফারুকশিয়ারের সঙ্গে দেখা করে। কোম্পানির অনুকূলে সম্রাট এক ফরমান জারি করে। এই ফরমান অনুযায়ী ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বার্ষিক ৩,০০০ টাকার বিনিময়ে
বাংলায় বিনা শুল্কে বাণিজ্য সহ বেশ কয়েকটি অধিকার লাভ করে। কোম্পানির আধিকারিক ও কর্মচারীরা ব্যক্তিগত বাণিজ্যের ক্ষেত্রে এই দস্তকের অপব্যবহার করে। কোন মুঘল সম্রাটের কাছ থেকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যিক এই অধিকার আদায় করেছিল? উত্তর, ফারুকশিয়ার। প্রশ্ন 3, বাংলার নবাব আলীবর্দী খাঁর ছোট মেয়ে আমিনা বেগমের ছেলে সিরাজউদ্দৌলা বাংলার নবাব পদে বসেন। সিরাজের নবাব হওয়াকে তার নিকট আত্মীয়গণ মেনে নিতে পারেনি, তাই আলীবর্দী খাঁর বড় মেয়ে ঘাসেটি বেগম, মেজ মেয়ের ছেলে শওকত জং ছাড়াও রায়দুর্লভ, জগৎ শেঠ, রাজবল্লভ, ইয়ার লতিফ, উমি চাঁদ, মির্জাফর এরা সকলেই সিরাজ বিরোধী চক্রান্তে লিপ্ত হন। শুধু তাই নয়, এরা মিলিতভাবে সিরাজকে সিংহাসন থেকে সরিয়ে দেওয়ার জন্য গোপনে ইংরেজদের সঙ্গে হাত মেলান। সিরাজ বিরোধী এই ষড়যন্ত্রে ইংরেজ কোম্পানির সঙ্গে কোন ব্যক্তি লিপ্ত হয়েছিলেন? উত্তর, ঘাসেটি বেগম। পৃষ্ঠা 318। প্রশ্ন 4, বাংলার নবাব হওয়ার পর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সিরাজউদ্দৌলার সম্পর্কের অবনতি ঘটতে শুরু করে। প্রথা মাফিক নবাবকে উপঢৌকন পাঠানোর রীতি ইংরেজরা ইচ্ছে করেই অমান্য করে। তাছাড়া সিরাজ জানতে পারেন যে কোম্পানি বাংলার মসনদ থেকে তাঁকে সরানোর জন্য এক চক্রান্ত শুরু করেছে। এছাড়াও সিরাজের কাছে খবর আসে যে কোম্পানির কর্মচারীরা ব্যক্তিগত বাণিজ্যে নবাবের বারণ সত্ত্বেও কলকাতার দুর্গ সংস্কারের কাজ বন্ধ করেনি। সব মিলিয়ে ইংরেজদের সঙ্গে বাংলার নবাব সিরাজের সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকে। কোম্পানির নবাবের এই সম্পর্কের অবনতির চূড়ান্ত পরিণাম কী ছিল? উত্তর, পলাশির যুদ্ধ। প্রশ্ন 5, পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা দক্ষিণ ভারতের মালাবার উপকূলের কালিকট বন্দরে আসার পর ইউরোপের বণিক কোম্পানিগুলি একে একে এদেশে বাণিজ্য করতে আসে। পর্তুগিজ, ওলন্দাজ, ইংরেজ, ফরাসি, দিনেমার প্রভৃতি ইউরোপীয় বণিক কোম্পানিগুলি এদেশে এসে নিজেদের মতো করে বিভিন্ন অঞ্চলে বাণিজ্য কুঠি গড়ে তোলে। এদের মধ্যে ইংরেজ এবং ফরাসিরা ভারতে বাণিজ্যের ক্ষেত্রে দাপট দেখাতে শুরু করে। ফলে ভারতে একাধিপত্য প্রতিষ্ঠার প্রশ্নে মূল লড়াই শুরু হয় ইংরেজ ও ফরাসি বণিক কোম্পানির মধ্যে। কোন দেশের নাবিক ভারতে প্রথম পদার্পণ করেছিল? উত্তর, পর্তুগিজ। প্রশ্ন 6, ভারতে বাণিজ্য একাধিপত্য প্রতিষ্ঠার প্রশ্নে ইংরেজ ও ফরাসিদের মধ্যে কর্ণাটকের যুদ্ধ হয়েছিল। উভয় পক্ষের মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় মোট 3টি কর্ণাটকের যুদ্ধ হয়েছিল। প্রথম কর্ণাটকের যুদ্ধের শেষে আয়লার শ্যাপেলের সন্ধির শর্ত মেনে ফরাসিরা ইংরেজদেরকে মাদ্রাজ ফিরিয়ে দেয়। তৃতীয় কর্ণাটকের যুদ্ধের আঁচ দক্ষিণ ভারত ছাড়িয়ে বাংলার উপরেও পড়ে। এই যুদ্ধ শেষে ভারতে ফরাসি শক্তির অবসান ঘটে। আয়লার শ্যাপেলের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল কোন চুক্তি? আয়লার শ্যাপেল স্বাক্ষরিত হয়েছিল, উত্তর, ইংরেজ ও ফরাসিদের মধ্যে। প্রশ্ন 7, ইংরেজরা মির্জাফরের জামাতা মীর কাসিমকে বাংলার সিংহাসনে বসিয়েছিল, কিন্তু স্বাধীনচেতা মীর কাসিম চেয়েছিলেন ইংরেজদের প্রভাব মুক্ত হয়ে স্বাধীনভাবে শাসন পরিচালনা করতে। তাছাড়া আগের মতোই কোম্পানির কর্মচারীদের ব্যক্তিগত বাণিজ্যে দস্তকের অপপ্রয়োগ, রাজস্ব আদায়ের পাশাপাশি বেশ কয়েকটি বিষয় নিয়ে নবাব ও ইংরেজদের মধ্যেকার সম্পর্ক তিক্ত হতে থাকে। তার ওপর স্বাধীনচেতা মীর কাসিম স্বাধীনভাবে রাজ্য পরিচালনার জন্য মুর্শিদাবাদ থেকে রাজধানী বিহারের মুঙ্গেরে সরিয়ে নিলে এবং সামরিক শক্তি বাড়ানোর উদ্যোগ নিলে বক্সারের যুদ্ধ বাধে।
বক্সারের যুদ্ধের উভয় পক্ষ কারা কারা ছিলেন? উত্তর, বাংলার নবাব মীর কাসিম ও ইংরেজ। 8. মির্জাফরের মৃত্যুর পর তাঁর পুত্র নাজামুদ্দৌলাকে ইংরেজরা বাংলার সিংহাসনে বসায়। নবাবকে ইংরেজ কোম্পানি বার্ষিক 53 লক্ষ টাকা দেওয়ার বিনিময়ে বাংলার সামরিক ও প্রশাসনিক ক্ষমতা হস্তগত করে। ঠিক হয় বাংলার নবাবের হয়ে শাসন পরিচালনা করবেন কোম্পানি মনোনীত রেজা খাঁ। এলাহাবাদের প্রথম সন্ধি দ্বারা ইংরেজ কোম্পানি অযোধ্যার নবাবের কাছ থেকে নগদ 50 লক্ষ টাকা এবং কারা ও এলাহাবাদ প্রদেশ লাভ করেন। উত্তর, নবাবের অর্থনৈতিক ক্ষমতার হস্তান্তর, রাজস্ব আদায়ের অধিকার লাভ, কোম্পানির মর্যাদা বৃদ্ধি, ইংরেজ কোম্পানির আর্থিক সমৃদ্ধি। প্রশ্ন 9. বড়লাট কর্নওয়ালিস ভারতে আমলাতন্ত্র প্রতিষ্ঠার প্রথম উদ্যোগ নেন। তিনি কোম্পানির কর্মচারীদের রাজনৈতিক ও বাণিজ্যিক এই দুই শাখায় ভাগ করেন। কোম্পানির কর্মচারীদের ব্যক্তিগত বাণিজ্য এবং অন্যান্য আয় বন্ধ করে তাদের উচ্চ বেতনের ব্যবস্থা করেন। কোম্পানির কর্মচারীরা যাতে দুর্নীতিগ্রস্ত হয়ে না পড়ে এবং তাদের কাজের দক্ষতা যাতে আরও বাড়ে, সেই লক্ষ্যে তিনি সুনির্দিষ্ট কিছু নীতি ও কর্মপদ্ধতি চালু করেন। এই কর্মপদ্ধতি কী নামে পরিচিত? উত্তর, কোড কর্নওয়ালিস। পৃষ্ঠা 319। প্রশ্ন 10. ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার নবাব নাজামুদ্দৌলার সঙ্গে এক চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে নিজের মনোনীত নায়েব নাজিমের মাধ্যমে নবাবের প্রশাসনিক ও সামরিক ক্ষমতা হস্তগত করে। এর ফলে বাংলার নবাব ইংরেজ কোম্পানির বৃত্তিভোগী হয়ে পড়েন। পরে কোম্পানি নবাবের কাছ থেকে দেওয়ানি অর্থাৎ রাজস্ব আদায়ের ক্ষমতাও নিয়ে নেয়। যদিও নবাবের নিচু স্তরের কর্মচারীরাই মূলত শাসন চালাতে থাকে। এভাবে নবাবের সকল ক্ষমতা ইংরেজ কোম্পানির হাতে চলে যায়। নবাব সকল ক্ষমতা হারিয়ে নামমাত্র সিংহাসনে থাকেন। সব মিলিয়ে 1765 থেকে 1772 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে বাংলায় নবাব ক্ষমতাহীন দায়িত্ব এবং কোম্পানি দায়িত্বহীন ক্ষমতা লাভ করে। এই শাসন হল উত্তর, দ্বৈত শাসন। প্রশ্ন 11. 18 শতকের দ্বিতীয়ার্ধে মহীশূরের শাসক নঞ্জরাজের অধীনে অশ্বারোহী হিসেবে কাজ করতেন হায়দার আলী। পরে নঞ্জরাজকে ক্ষমতাচ্যুত করে হায়দার আলী মহীশূরের শাসক হন। ইংরেজরা কোম্পানির নিজের শাসনসীমা বাড়াতে গিয়ে মহীশূরের ওপর হস্তক্ষেপ করতে গেলে উভয়ের মধ্যে যুদ্ধ বাধে। এই যুদ্ধের চূড়ান্ত পরিণতি হিসেবে শেষ পর্যন্ত মহীশূরের পরাজয় ও পতন ঘটে। মোট 4 বার এই যুদ্ধ হয়েছিল। প্রথম দুটি যুদ্ধে হায়দার আলী নিজেই মহীশূরের হয়ে নেতৃত্ব দেন, আর পরের দুটি যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন হায়দারের পুত্র টিপু সুলতান। এই যুদ্ধটি কী নামে পরিচিত? উত্তর, ইঙ্গ মহীশূর যুদ্ধ। প্রশ্ন 12. বাংলায় বাণিজ্যের লক্ষ্য নিয়ে প্রবেশ করলেও ধীরে ধীরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা সহ সমগ্র ভারতে শাসন ক্ষমতা হস্তগত করে। ব্রিটিশ শাসনের আগে পর্যন্ত বাংলা তথা ভারত জুড়ে মুঘল আমলের ফৌজদারি ব্যবস্থা চালু ছিল। এই ব্যবস্থায় শহরগুলিতে কোতোয়ালরা এবং গ্রামগুলিতে চৌকিদাররা নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করত। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভের সময় মুঘল আমলের পুলিশি ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ে। পরবর্তী সময়ে বাংলায় ভয়াবহ দুর্যোগ নেমে আসলে 76-এর মন্বন্তরের প্রেক্ষাপটে কোম্পানি, বিশেষত হেস্টিংস, এক সুসংবদ্ধ পুলিশি ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেয়। কোম্পানির তরফে কোন বড়লাট সর্বপ্রথম এই উদ্যোগ নিয়েছিলেন? উত্তর, ওয়ারেন হেস্টিংস। 13. কলকাতায় ইংরেজদের পতনের খবর মাদ্রাজে পৌঁছালে ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ ও অ্যাডমিরাল ওয়াটসনের নেতৃত্বে একটি নৌবহর বাংলায় আসে। তারা মানিক চাঁদকে উৎকোচ দিয়ে খুব সহজে কলকাতা পুনর্দখল করে 2রা জানুয়ারি 1757 খ্রিস্টাব্দ। এরপর সিরাজ পুনরায় কলকাতা অভিযান করেন, কিন্তু ইতিমধ্যে সিরাজের দরবারের অনেকেই ইংরেজদের সঙ্গে গোপনে ষড়যন্ত্রে লিপ্ত হন। সংকটে পড়ে সিরাজ কয়েকদিনের যুদ্ধের পর আলীনগরের সন্ধি 9 ফেব্রুয়ারি 1757 স্বাক্ষরে বাধ্য হন। সিরাজ বাধ্য হয়ে
কাদের সাথে আলীনগরের সন্ধি স্বাক্ষর করে? উত্তর, ইংরেজদের। 14. কর্নওয়ালিস নিজে ছিলেন ইংল্যান্ডের বড় জমিদার। জন শোরের কিছু অভিমত তাঁকে আকৃষ্ট করে। তিনি জমিদারদের হাতে জমির মালিকানা দেওয়ার পক্ষপাতী ছিলেন। জমির বন্দোবস্ত বিষয়ে দীর্ঘ আলাপ আলোচনার পর তিনি 1789 খ্রিস্টাব্দের 10ই ফেব্রুয়ারি বাংলা ও বিহারের এবং 1790 খ্রিস্টাব্দে উড়িষ্যার জমিদারদের সঙ্গে 10 বছরের জন্য জমি বন্দোবস্তের কথা ঘোষণা করেন। এই ব্যবস্থা ইতিহাসে 10 সালা বন্দোবস্ত নামে পরিচিত। এই বন্দোবস্ত প্রবর্তনের সঙ্গে সঙ্গে কর্নওয়ালিস ঘোষণা করেন যে ইংল্যান্ডের পরিচালক সভার কোর্ট অফ ডিরেক্টরস অনুমোদন পাওয়া গেলে 10 বছর মেয়াদী এই বন্দোবস্ত চিরস্থায়ী বন্দোবস্তে রূপান্তরিত করা হবে। কার উদ্যোগে 10 সালা বন্দোবস্তকে চিরস্থায়ী বন্দোবস্তে রূপান্তরিত করা হয়? উত্তর, কর্নওয়ালিস। পৃষ্ঠা 320। প্রশ্ন 15। ব্রিটিশ সরকার 1822 খ্রিস্টাব্দে গাঙ্গেয় উপত্যকা, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ও মধ্য ভারতের কিছু কিছু অঞ্চলে মহলওয়ারি ব্যবস্থা নামে এক ধরনের ভূমি বন্দোবস্ত চালু করে। বোর্ড অফ কন্ট্রোলের সদস্য সি হোল্ট ম্যাকেনজির জমি সংক্রান্ত রিপোর্টের ভিত্তিতে বারাণসীর ব্রিটিশ রেসিডেন্ট জোনাথন ডানকান 1822 খ্রিস্টাব্দে গোটা উত্তরপ্রদেশে প্রথম মহলওয়ারি ব্যবস্থা চালু করেন। এই ব্যবস্থার প্রবর্তনে এলফিনস্টোনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। উইলিয়াম বেন্টিঙ্ক এই ব্যবস্থা সমর্থন করেন। রবার্ট বার্ড ও জেমস টমসনের 1833 থেকে 35 খ্রিস্টাব্দের বন্দোবস্তে 1833 থেকে 1835 খ্রিস্টাব্দের বন্দোবস্তে এই ব্যবস্থা চূড়ান্ত রূপ নেয়। মহলওয়ারি ব্যবস্থা কে চালু করেন? উত্তর, জোনাথন ডানকান। 16। বিলাতি পণ্য সামগ্রী ভারতের অভ্যন্তরের বাজারগুলিতে পৌঁছে দেওয়া এবং ভারতের কাঁচামাল বন্দরে পাঠানোর ক্ষেত্রে রেলপথ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ভারতে রেলপথের গুরুত্ব বাড়ে এবং ব্রিটিশ পুঁজিপতিরা ভারতে তাদের পুঁজি বিনিয়োগের সবচেয়ে লাভজনক ক্ষেত্র হিসেবে রেলপথ স্থাপনকেই বেছে নেন। বিপুল লাভের আশায় তারা রেলপথ স্থাপনে প্রচুর মূলধন বিনিয়োগ করে। গ্যারান্টি প্রথার মাধ্যমে রেলপথ নির্মাণ করে ব্রিটিশ পুঁজিপতিরা প্রচুর মুনাফা অর্জন করে। তাদের উদ্যোগে 1900 খ্রিস্টাব্দের মধ্যে ভারতে প্রায় 25,000 মাইল রেলপথ নির্মিত হয়। ভারতে রেলপথ স্থাপনের সূত্রে পাটশিল্পের অগ্রগতি বৃদ্ধি পায়। ভারতে প্রথম কবে রেলপথের সূচনা হয়েছিল? উত্তর, 1853 খ্রিস্টাব্দে। নম্বর তুলতে চোখ থাকুক এই পাতাতে। সময় সারণী। সময়কাল খ্রিস্টাব্দ। ঘটনা: 1707 অরঙ্গজেবের মৃত্যু, 1717 ফারুকশিয়ারের ফরমান জারি, 1757 পলাশির যুদ্ধ, 1764 বক্সারের যুদ্ধ, 1765 এলাহাবাদের দ্বিতীয় সন্ধি ও ইংরেজদের দেওয়ানি লাভ, 1767 থেকে 1769 প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধ, 1772 পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন, 1773 রাজস্ব বোর্ড বা বোর্ড অফ রেভিনিউ গঠন, 1773 রেগুলেটিং আইন, 1774 কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপন, 1775 থেকে 1782 প্রথম ইঙ্গ-মারাঠা যুদ্ধ, 1776 আমিনি কমিশন গঠন, 1776 একশালা বন্দোবস্ত প্রবর্তন, 1780 থেকে 84 দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ, 1784 পিটের ভারত শাসন আইন, 1787 নিয়মিত পুলিশ বাহিনী গঠন, 1789 10 সালা বন্দোবস্ত প্রবর্তন, 1790 থেকে 92 তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ, 1793 কর্নওয়ালিস কোড প্রবর্তন, 1793 চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন, 1799 চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ, 1800 কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা, 1803 থেকে 1805 দ্বিতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধ, 1817 থেকে 19 তৃতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধ,
1820 রায়তওয়ারি বন্দোবস্ত, 1845 থেকে 46 প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ, 1848 থেকে 49 দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধ, 1850 প্রথম রেল যোগাযোগের সূচনা, 1857 মহাবিদ্রোহ, 1862 ভারতীয় পিনাল কোড আইপিসি প্রবর্তন, 1907 টিআইএসসিও টিসকো প্রতিষ্ঠা। পৃষ্ঠা A1 থেকে A55 অর্থাৎ A1 থেকে A55 পর্যন্ত পাঠ করা হয়নি, প্রয়োজনে রিডারকে দিয়ে পড়িয়ে নিতে হবে। পৃষ্ঠা A56 ওএমআর আনসার শিট। ওএমআর আনসার শিট নাম্বার একটা খোপ দেওয়া আছে। নাম্বার 1 রেজিস্ট্রেশন নাম্বার, নাম্বার 2 রোল নাম্বার, নাম্বার 3 কোয়েশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার, নাম্বার 4 কোয়েশ্চেন বুকলেট সেট, নাম্বার 5 সাবজেক্ট কোড, নাম্বার 6 full signature of the candidate, number 7 full signature of the invigilator, 8 center code to be filled by the invigilator, 9 subject, 10 answers, question number answers, question number answers, question number answers, question number answers। এখানে 4টি খোপ আছে এবং 1 থেকে 10 হিসেবে 40টি আনসারের জায়গা দেওয়া আছে। বইটি পাঠ করা শেষ হলো।